আচ্ছা, আপনি কি টেরা? লোকটির এমন কথাই অবাক হলো চিত্রা। আশ্চর্য, টেরা হতে যাবে কেন ও? ভার্সিটির কত ছেলে তার চোখের প্রশংসা করেছে, আর এই ব্যক্তি কিনা যে বলছে টেরা। চিত্রা অবাক হয়ে মাথা নিচু করে বলে উঠল, কেন? আপনার এমন মনে হচ্ছে কেন? আমার দিকে তাকাচ্ছেন না তাতেই বুঝতে পারছি। আমার মতো হ্যান্ডসাম ছেলে কোনো মেয়ের সামনে দাঁড়িয়ে থাকলে আর সে তাকাবে না, এটা হতে পারে না। আর যদি তা হয় তাহলে বুঝতে হবে তার চোখে সমস্যা আছে। আপনি নির্ভয়ে আমার দিকে তাকাতে পারেন। আপনি তেরা হলে আমি আপনাকেই বিয়ে করব। আমি হলাম জনদরদি মানুষ। এইসব তেরা মেয়ে বিয়ে করতে আমার তেমন একটা আপত্তি নেই। লোকটির কথায় এবার রেগে উঠল চিত্রা। লোকটি রীতিমতো তাকে অপমান করছে। কত বড় সাহস! রেগে গিয়ে উপরের দিকে তাকিয়ে বলে উঠল, আপনাকে কি আমি বলেছি? এটুকু বলেই থেমে গেল চিত্রা। সামনে দাঁড়ানো ছেলেটা তার পরিচিত, ভার্সিটিতে দেখেছে সে। তোমাদের ডিপার্টমেন্টের নতুন স্যার, নামটা যেন কি মনেই পড়ছে না। তবে রোদ আর সে স্যারটাকে নিয়ে বেশ মজা করছিল তখন। তার একটা নেক নেমও দিয়েছিল রোদ, কি জানে নামটা, ঔষধের শিশি হতে পারে, এমন কিছুই হবে। কিন্তু এই লোক তাকে বিয়ে করতে এসেছে কেন? তাকে কি চিনতে পারছে? চিনতে পারার তো কথাও না। শিশি স্যারের তুরির শব্দে ঘোর কাটলো তার। এই যে মিস, কি ব্যাপার? কোথায় হারিয়ে গেছেন? আমাকে কি খুব সুন্দর লাগছে? চিত্রা চুপচাপ দাঁড়িয়ে আছে, ভয়ে তার হাত পা কাঁপছে। তোমার কাছে শুনেছে সে সুন্দর হলে কি হবে, একদম তিতা করলা মার্কা স্যার একটা। কথায় কথায় নাকি রাগারাগি করেন খুব। শেষ পর্যন্ত কোনো জ্বলন্ত আগ্নেয়গিরি তার স্বামী হবে? সারা জীবন টিচারদের মতো স্ট্যান্ড আপ অ্যান্ড সিট ডাউন করবে? ভাবা যায়? চিত্রাকে চুপ করে থাকতে দেখে এবার এগিয়ে এলো শিশির। ওর একদম কাছাকাছি এসে বলে উঠল, কি ব্যাপার বলো তো? আমার দেখলে কি তোমার সব সিস্টেম অফ হয়ে যায় নাকি? কখনো তাকাতে ভুলে যাও, কখনো চোখ ফিরাতে ভুলে যাও, আবার কখনো কথা বলতেও ভুলে যাও। কথাটা বলেই চট করে একটা চুমু দিয়ে দিলেন চিত্রার ডান গালে। ব্যাপারটা বুঝতে পেরেই চোখ বড় বড় হয়ে এলো চিত্রার। হাত পা কাঁপতে লাগলো, শরীরে যেন 10 মাত্রায় ভূমিকম্প শুরু হয়েছে। কি ভয়ানক একটা ঘটনা ঘটে গেল তার সাথে। সি সি সি, এই মুখ কাকে দেখাবে এবার সে? কিভাবে দেখাবে? চিত্রার কাদো কাদো মুখ দেখে মুচকি এসে বাম গালেও একটা চুমু দিয়ে বাঁকা হেসে বেরিয়ে গেলেন উনি। চিত্রা দুই গালে হাত দিয়ে রোবটের মতো দাঁড়িয়ে আছে। এটা কি হলো? কি হলো এটা? ছাড় তাকে! নো নো নো। তারপর থেকে স্যারকে নিয়ে ভয় ঢুকে গেল তার মনে। দেখলেই ভয়ে হাত পা কেঁপে ওঠে। তার সাথে অন্যরকম একটা ফিলিংস হয়, একদম অন্যরকম একটা ফিলিংস, যে ফিলিংসে মনটাও কেঁপে ওঠে তার। চোখ দুটো তাকেই খোঁজে, কিন্তু দেখা মিললেই শুরু হয় কাঁপাকাঁপি। তার মাঝে 3 মাস কেটে গেছে। শিশির প্রথম কিছুদিন তার সাথে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছে, ঘুরতে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করেছে, কিন্তু কাজ হয়নি। চিত্রা তার সামনেই যায়নি। তারপর থেকে শিশিরও আর চিত্রার সাথে যোগাযোগ করেনি। বাসায়ও সেই ব্যাপারে কথা ওঠেনি। কিন্তু সেদিন হঠাৎ ভার্সিটিতে দেখা হওয়ায় আবারও কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল তার। রোদকে তখন বলেনি, তাই পরে আর বলার সাহস হয়নি। ভেবেছিল যখন বিয়ে ফিক্সড হবে তখন একেবারেই বলবে। কাহিনীটা পুরোটা শুনে মাথা দুলালাম আমি। চিত্রার ডান কান ধরে বলল, সরি। আমি আচারের বয়ানটা পাশে রেখে ওকে হাত দিয়ে ডাকলাম, এদিকে আয়। চিত্রা এগিয়ে আসতেই ওর ওড়না দিয়ে হাত মুছে শান্ত গলায় বললাম, 2 কান ধর। চিত্রা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে 2 কান ধরল। আমি রেলিং থেকে লাফিয়ে নেমে বলে উঠলাম, ঠিক আছে, তো সরি পেন্ডিং অবস্থা থেকে অ্যাপ্রুভ করা হবে, বাট একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো শিশির স্যারের গালে চুমু দিতে হবে, তবেই তোর সরি অ্যাকসেপ্টেড। কি পাগল হয়েছিস তুই? তুই তোর জামাইকে কখনো চুমু দিয়েছিস যে আমাকে বলছিস? প্লিজ দোস্ত, এটা কেমন হয়ে যায় না? আমার ছেঁচড়া ভাববে। তাহলে জড়িয়ে ধরিস।
তাতেই হবে। কি চুরি? আর আমি? প্লিজ দোস্ত, আর একটু সোজা করা যায় না? প্লিজ প্লিজ প্লিজ। ওকে, লাস্ট অপশন। এটা যদি না করিস তো ডিরেক্ট ফ্রেন্ড লিস্ট থেকে ব্যান করা হবে তোকে। রাজি? আচ্ছা বল। স্যারের সামনে গিয়ে সুন্দর করে বলবি, কেমন আছেন শিশির? ব্যাস, এইটুকুই। নাম ধরে? হ্যাঁ, নাম ধরে। স্যারটার বলা যাবে না। হবু বরকে কেউ স্যার বলে? তুই যে তোর পার্মানেন্ট বরকে ভাইয়া বলিস সেটা? এই, এদিকে আয়। কেন? আমি একটু এগিয়ে গিয়ে ওর গালে চড় বসিয়ে দিয়ে বললাম, এই জন্য। আরে আমি কি তোর মতো লুকিয়ে কিছু করেছি নাকি? করিনি। সো আমার বেলা সব ঠিকঠাক, বুঝলি? এবার যা করতে বলছি, লক্ষ্মী বালিকা, সরি, লক্ষ্মী যুবতীর মতো সেটা করে ফেলো, নয়তো খবর আছে ওই চিপকো মফিসের সাথে বিয়া দিয়ে দিব। আচ্ছা, আমি একটা ব্যাপার বুঝলাম না। শিশির স্যারের মতো একটা ড্যাশিং ছেলেকে তুই বিয়ে করতে চাইছিস না কেন? তোর জায়গায় আমি হলে তো গলায় ঝুলে পড়তাম। শুভ্র ভাইয়া ওনার চেয়েও ড্যাশিং, কয়েক গুণ বেশি কিউট। তাকালে তো তাকিয়েই থাকতে ইচ্ছে করে। তাও তো তুই পাত্তা দিস না। আবার কথা। এই ফাজিল মেয়ে, তুই ওনার দিকে তাকাবি কেন যে তাকিয়েই থাকতে ইচ্ছে করবে? ওনার দিকে তাকালে খবর আছে। এত ড্যাশিং জামাই রেখে সিঙ্গেল ছেলে খুঁজিস, আবার আমার বরের দিকেও তাকাস? তোকে তো গণধোলাই দেওয়া উচিত। তোকে গণধোলাই দেওয়া উচিত। এতগুলো মেয়ের মন ভেঙে শুভ্র ভাইকে বিয়ে করে নিলি? কেমনে পারলি বলতো? নির্দয়। এভাবে ঝগড়া নামক খুনসুটিতে পুরো বিকেল কাটিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরলাম আমি। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে আজ। কোনো রকম কটা খেয়েই বিছানায় গা এলিয়ে দিলাম। শুভ্রর কথা মনে হচ্ছে খুব। হয়তো ওনার প্রেমে পড়ে গেছি আমি। বিয়ের পর প্রেম নাকি ভালোবাসার পর প্রেম? যাই হোক, খুব অদ্ভুত বিষয় ঘটছে আমার সাথে। ওনার কথা মনে হতেই ওনাকে চিবিয়ে চুবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। কি সাংঘাতিক ব্যাপার। রাত প্রায় 1টা। হঠাৎই ঘুম ভেঙে গেল আমার। কেন ঘুম ভাঙলো বুঝতে পারছি না। হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছিলাম। হুট করে কি যে হলো আমার, মনে হতে লাগলো শুভ্রকে এখনই দেখতে হবে আমায়। একদম সামনে থেকে দেখতে হবে, হবেই হবে। বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে হাজারো অস্বস্তিকে উড়িয়ে ডায়াল করেই ফেললাম। যদিও ভেবেছিলাম ফোন রিসিভ হবে না, এত রাতে নিশ্চয় শান্তির ঘুম ঘুমোচ্ছেন উনি। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে প্রথমবারেই রিসিভ হলো। ওপাশ থেকে গম্ভীর গলায় বলে উঠলেন, হ্যালো, তুমি এখনো ঘুমাওনি রোদ পাখি? ঘুমিয়েছিলাম তো, উঠে গেছি। আমার না আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে, খুব। কি নিঃসংকোচ আবেদন আমার। কেন জানি লজ্জা জিনিসটা আমার মাঝে কাজই করছে না আজ। আচ্ছা, লজ্জার সিস্টেমটা কি নষ্ট হয়ে গেল তবে? আমি নিঃসংকোচে কথাটা বললেও ওপাশের মানুষটি নীরব হয়ে গেলেন। আমার মুখ থেকে এমন কথা শুনবেন কল্পনাও করতে পারেননি হয়তো। কিছুক্ষণ চুপ করে থেকে উনি বলে উঠলেন, তুমি ঠিক আছো তো? জ্বরটার কিছু হয়নি তো? আমি একদম ঠিক আছি। জ্বর কেন হতে যাবে? শুনুন না, আমি আপনাকে দেখব এখনই। ওকে, ফটো পাঠাচ্ছি, দেখে নাও। তোমার হাজব্যান্ড চেঞ্জ হয়নি, যেমন ছেড়েছিলে তেমনই আছে। না, ছবি নয়। তাহলে ভিডিও কল করব? না, ভিডিও কলও নয়। আমি আপনাকে একদম সরাসরি দেখতে চাই। ভিডিও কলে তো সরাসরি দেখা হলো রোদ সোনা। হলো না, ভিডিও কলে তো শুধু দেখা যাবে, আর কিছু তো করা যাবে না। তুমি আরো কিছু করতে চাও? চাই তো। কি করতে চাও শুনি?
শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা রাখতে চাই। সো আপনাকে আমার এখনই চাই, এখনই এখনই এখনই। এখনই লাগবে আমায়? হুম। আমার কথায় হু হা করে হেসে উঠলেন উনি। হাসিটা কোনো রকম থামিয়ে বলে উঠলেন, তুমি পাগল হয়ে গেছো রোদ। এখন কটা বাজে জানো? 1টা বাজ। আচ্ছা সত্যি করে বলো তো, উল্টোপাল্টা কিছু খাওনি তো? একদম উল্টাপাল্টা কথা বলবেন না। কটা বাজে সেটা জানতে ফোন দিইনি আমি। আমার এখন আপনাকে চাই মানে চাই, ব্যাস। উনি একটা দীর্ঘশ্বাস ফেললেন, কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আধ ঘন্টা ওয়েট করতে পারবে? আমি এখন অফিসে আছি। অফিস থেকে তোমার বাড়ি যেতে আধ ঘন্টা সময় লাগবে। এখনই বের হবো অফিস থেকে। বাড়ির নিচে এসে কল দেবো, নেমে এসো। আমি বাসায় যাব না, চলবে তো? হুম, কিন্তু এত রাতে আপনি অফিসে কেন? আমার কথায় উনি হাসলেন, তারপর ছোট্ট একটা শ্বাস টেনে নিয়ে বললেন, তুমি যে মাঝরাতে এমন পাগলো মতো মেতেছ, যে ফিলিংসটা এখন তোমারও হচ্ছে, সেই পাগলামোটা আমার প্রতিটা মুহূর্তে ইচ্ছে করে রোদ। এই ফিলিংসটা প্রতিটা মুহূর্তে আমি ফিল করি। যে কোনো সময় ছুঁয়ে দিতে ইচ্ছে করে তোমায়, বাট আই অ্যাম হেল্পলেস। তোমার এত ইচ্ছে পূরণ করার দায়িত্ব আমার উপর দিয়ে তুমি নিশ্চিন্ত, কিন্তু আমি কাউকে আমার ইচ্ছে পূরণের দায়িত্বটা দিতে পারি না। তোমাকে পাওয়ার ইচ্ছে আর আমার পাগলামোগুলো আমাকে নিজেই পূরণ করতে হবে। সেই জন্য এইটুকু পরিশ্রম তো করতেই হবে সোনা। তাই বলে সারাদিন ভার্সিটি করে এখন এত রাতে? আরে বাবা, এসব নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি তো আছি ভাবার জন্য। আমি অফিস থেকে বের হয়ে গেছি, আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তোমার দায়িত্ব হলো আমার সামনে এসে তোমার মারাত্মক হাসিটা দিয়ে আমাকে আর একটু পাগল করে তোলা। আমি চাই সবসময় তুমি হাসি খুশি থাকো, মাই লাভিং এঞ্জেল। থাক, আসতে হবে না, কাল তো দেখা হবে। আপনি বরং বাড়ি চলে যান। কেন? একটু আগে তো পাগল হয়ে যাচ্ছিলে, হঠাৎ এখন কি হলো? আমাদের বাসা তো উল্টো রাস্তায়, আপনার বাসায় পৌঁছাতে আরো লেট হয়ে যাবে। তাহলে রেস্ট নেবেন কখন? কাল তো আবার ভার্সিটি আছে। ওফ, আই উইল ম্যানেজ বুঝকি। এত পাকামো করতে হবে না আপনাকে। মহারানীর এক চিলতে হাসির জন্য জান হাজির। এবার রাখছি, ডাইভ করতে হবে তো, বাই। আমি ফোন হাতে নিয়ে চুপচাপ বসে আছি। কেন জানি না কান্না পাচ্ছে খুব। একটা মানুষ এতটা পরিশ্রম কি করে করতে পারে? সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ভার্সিটি, কখনো এর থেকেও দেরি হয়ে যায়। ল্যাব ট্যাব কত ঝামেলা। তারপর 7টা থেকে এত রাত পর্যন্ত অফিসে কাজ করতে থাকেন। খাবারটা খান কখন উনি? একটু রেস্টের কি প্রয়োজন নেই ওনার? এত কিছুর পরও সবসময় মুখে হাসিটা ধরে রাখেন কিভাবে? কিভাবে সম্ভব? একটুও কি বিরক্তি নেই ওনার? একটুও না? আচ্ছা, উনি ডিনার করেছেন তো? জিজ্ঞেসই তো করা হলো না। কথাটা মনে হতেই ছুটে গেলাম কিচেনে। কি রান্না করা যায় ভাবতেই মাথায় এলো বিরিয়ানির কথা। কিন্তু না, দিন শেষে বিরিয়ানি একদমই ভালো খাবার নয়। তাহলে কি সাদা ভাত? তাই ভালো হবে। এই ভেবে ঝটপট রাইস কুকারে ভাত বসিয়ে চুলোয় বসালাম মাংস, অন্য চুলোয় মাছ ভাজি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম আর মাত্র 12 মিনিট বাকি। মাংস সেদ্ধ হয়ে এসেছে, মাছও ভাজা ভাজা প্রায়। ঠিক তখনই রুম থেকে পানি নিতে এলো মা। আমাকে রান্নাঘরে দেখে অবাক হলো, ভুরু কুচকে বলল, মাঝরাতে এসব কি রোদ? তেমন কিছু না মা, ঘুম আসছিল না, তাই সময় কাটানোর জন্য রান্না করছি। রান্না করতে বেশ ভালো লাগছে। মা, তুমি যাও তো, বিরক্ত করো না প্লিজ, এমনি মন মেজাজ ভালো না। আম্মু কিছু একটা বলতে গিয়েও থেমে গিয়ে পানি খেয়ে রুমে চলে গেলেন। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। চুলার আঁচ কমিয়ে দিয়ে ছুট লাগালাম রুমে। আলমারি থেকে গোলাপি রঙের শাড়ি বের করে জড়িয়ে নিলাম গায়ে। চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। চুলগুলো হাত খোপা করতে করতে বিছানায় গিয়ে বসলাম। একদম ক্লান্ত হয়ে পড়েছি আমি। উফ, কি ছুটটাই না করলাম।
আনমনে ঘড়ির দিকে তাকাতেই চোখ চড়ক গাছ। 10 মিনিট ওভার। তাড়াতাড়ি ফোন খুঁজে হাতে নিতেই দেখি 5 মিসড কল। আবারও বেজে উঠতেই ঝটপট রিসিভ করে নিলাম। রোদ পাখি, ঘুমিয়ে গেছো? আমি কি চলে যাব? তুমি বরং ঘুমাও, আমি যাই তাহলে। এই একদম ঘুমিয়ে পড়িনি, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি, জাস্ট 5 মিনিটস। ওকে ওকে, আসো। ফোনটা রেখে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে খাবারগুলো প্যাক করে পা টিপে বাসা থেকে বেরিয়ে গেলাম। গেট খুলে বেরোতেই দেখি গাড়িতে ঠ্যাস দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছেন উনি। গায়ে কালো শার্ট, হাতাগুলো ফোল্ড করে রেখেছেন, হাতে কালো ডায়ালের ঘড়ি, টাইয়ের নাটটা ঢিলে করে উপরে 2টো বোতাম খোলা, পরনে অ্যাশ রঙের জিন্স, চুলগুলো একটু অগোছালো, মুখে ক্লান্তি মাখা হাসি। ওনাকে দেখে কেন জানি কান্না পেয়ে গেল আমার। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। উনি ব্যাপারটায় ভ্যাবাচাকা খেয়ে গেলেন। কিছুক্ষণ পর মুচকি হেসে আলতো হাতে জড়িয়ে নিলেন আমার। সাথে সাথে ঠুকরে কেঁদে উঠলাম আমি। আমার কান্নার শব্দ শুনেই চমকে গেলেন উনি। আমাকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করে অস্থির হয়ে বলে উঠলেন, কি হয়েছে রোদ পাখি? কাঁদছো কেন? কেউ কি বকেছে? কি হয়েছে শুধু বলো আমায়। প্লিজ কেঁদো না, আমি তো আছি রে বাবা। কে কি বলেছে শুধু বলো। নাকি শরীর খারাপ? আমি কিছু না বলে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম ওনাকে। সাথে সাথে বাড়ল কান্নার বেগ। উনি এবার জোর করেই টেনে হালকা সোজা করে দাঁড় করালেন আমার। গালে 2 হাত রেখে নরম গলায় বললেন, কি হয়েছে বলো আমায়। কেউ কিছু বলেছে? উনি এটুকু বলতেই হুট করেই বলে উঠলাম আমি, আই লাভ ইউ। আমার কথাটা কানে যেতেই যেন স্তব্ধ হয়ে গেলেন উনি। অবাক চোখে তাকিয়ে রইলেন আমার দিকে। এই গল্পের পরবর্তী পর্বগুলো শোনার জন্য আমাদের পিকু ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।